আজকে আমরা আমাদের অতি প্রিয় অভিভাবক তিলোত্তম চৌধুরী মহাশয় স্মৃতিচারণ করব। তবে আজকের সভা শুরু করার আগে প্রথমে একে তার প্রতিকৃতিতে একটু ফুল ছিটিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। তারপর অনুরোধ করব সবার ফুল দেওয়া শেষ হলে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। তারপর সবার কাছে আমি এখানে উপস্থিত সবাইকে অনুরোধ করব যে তারা একে একে গিয়ে তার প্রতিকৃতিতে একটু পুষ্পার্পণ করব। আত্মার সদ্গতি কামনা করে আমরা সবাই 1 মিনিট নীরবতা পালন করব। তারপর আজকে সভার কাজ বাক্সের প্রতিষ্ঠাতা সভাপতি বিদ্যেন ভট্টাচার্য। সভাপতি মহাশয়ের পরিপ্রেক্ষিতে আপাতত সভার কাজ শুরু করার বার আরম্ভ করেছে। যে কাজে আমি আমাদের পক্ষ থেকে সায়ন করেছে, যে কাজে আজকে আমরা এখন সমবেত হয়েছি, এটা অত্যন্ত অনভিজ্ঞ। আমরা কেউ চাই না এ ধরনের কোনো সভায় আমরা কখনো সমবেত করি। গোলাপ উপত্যকার সৌন্দর্য বলে প্রতিষ্ঠিত না। কখনো দূরঘাটে এসে আটকে যায় মানে একটা স্ট্রাইক ছিল, ছিল বাড়ি আছে।
আমরা কোনো উপায় পাচ্ছি না কীভাবে সূর্যকে সেখান থেকে উদ্ধার করে তুলব। শরণাপন্ন হলাম নীলুদার এবং ম্যাজিক একটা কাজ নীলুদা ওনার দপ্তর থেকে গাড়ি পাঠিয়ে সূর্যকে এখান থেকে আনার ব্যবস্থা করে। কিন্তু আমাদের হয়তো গাড়িটা যেতে হয়নি, আমরা তারপর আবার যে পুলিশে আমার গাড়ি যেতে হতো, কারণ সেখানে ছিল শালু চৌধুরী তার বাইকে করেই সূর্যকে নিয়ে আসে। তো আমি বলছি এই জন্যই যে শালু চৌধুরী যদি তখন না মানতো, আমরা কিন্তু নীলুদার সাহায্যটা করে দিয়েছি। আর নীলুদা এগিয়ে আসে সাহায্য করার জন্য। আমাদের এই সংস্থাকে কীভাবে আরও সুদৃঢ় করা যায়, আরও উন্নত করা যায়, তার একটা চেষ্টা নীলুদার ছিল। হয়তো তিনি বেঁচে থাকলে আমাদের জন্য আরও অনেক কিছু করতে পারতেন, আর উনি নেই। এখন আমাদের ওনার স্মৃতি করা ছাড়া কিছু থাকলে মাননীয় সভাপতি মহোদয় ও উপস্থিত সাথীরা, মধ্যে এমন একটা জায়গা আসে যেখানে বলতে ভোট সরে না, কিন্তু বাধ্য হয়ে কিছু বলতে হয়। আজকেও ঠিক সেরকমই একটা মুহূর্ত। জিতেন্দ্র একটু বলে গেছেন কথাটা ঠিক, যে বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থা যখন গঠিত হয়েছিল, তারপর দীর্ঘ অনেকদিন কিন্তু প্রয়াত নীলস্কল চৌধুরী আমাদের সংস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না। কিন্তু যে মুহূর্তে উনি প্রত্যক্ষভাবে আমাদের সংস্থার সঙ্গে জড়িত হলেন উপদেষ্টা হিসেবে, সেই মুহূর্তে থেকে প্রতিটি মুহূর্তে কিন্তু তিনি আমাদের তার উপস্থিতি প্রমাণ দিতে লাগলেন। সংস্থার যে কোনো বিপদে আপদে, যে কোনো প্রয়োজনে, যখনই তার কাছে কিছু চাওয়া হয়েছে, হাসিমুখে এগিয়ে এসেছে এবং তারপর জিজ্ঞেস করেছেন আর কোনো সমস্যা আছে, তার মানে সেই সমস্যার সমাধানের চেষ্টা করতেও তিনি এক পায়ে খড়া ছিলেন। এমন ব্যক্তিত্বকে আমরা আজকে হারিয়েছি, এই অভাব অপূরণীয়। তবে মহাকালের বিচারকে তো মান্যতা দিতেই হবে, অমর হওয়ার জন্য তো কেউ জন্মায়নি, তাকে তো আমরা অস্বীকার করতে পারি না। তার সঙ্গে কিন্তু আমার সেই সময় একটা ঠাট্টা পরিবেশের সম্পর্ক ছিল, তাই আমার সঙ্গে কিন্তু তিনি যথেষ্ট ঠাট্টা পরিবেশ করতেন এবং আমাদের নিয়ে, অর্থাৎ আমাদের সদস্যদের নিয়ে ভিতরে মজার মজার কথা উনি বলে ফাটিয়ে দিতেন, আর বলতেন এগুলো কিছু বলিস না, সবাই রাখতে। অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলতেন। হয়তো কোনো সভা চলছে, তিনি উপস্থিত, আমরা সবাই উপস্থিত, এমন কিছু ব্যাপার আমরা লক্ষ্য করিনি, তিনি ওনার কিন্তু চোখে পড়ছে, প্রকাশ্যে বলেননি, বলা উচিত না, তার মতো বলে তুলে বলে কিন্তু আমাদের সেই পারিবারিক থেকে বলে যায়, তখন বলে সেই অভিযোগ দিয়েছিল। যাই হোক, তো সেই রকম মানুষটা ছিল, একটা দিল খোলা প্রাণ খোলা মানুষ, সবসময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে উঠে প্রস্তুত, এরকম একটা মানুষ। আপনারা যখন আমরা কাটিয়ে উঠি, চলার দিকে এগিয়ে চলে আমাদের পরিচয় নীলুদা অরিজিনালি অনেক পুরনো মানুষ শিলচর শহরে, আমরা অনেক পুরানো। এই হিসাবে আমাদের তখন শিলচরের মানুষ কম ছিল, সেই হিসাবে আমাদের ফ্যামিলির সঙ্গে আমাদের একটা সম্পর্ক ছিল। নীলুদা এমন একজন মানুষ, উনি কি না সংবাদ জগতের এখন মানুষ টাইম উনি, কিন্তু আমরা পেয়েছি ওনাকে কোর্সে, পেয়েছি কালচারাল, পেয়েছি কোর্সে। আমরা যখন গিয়েছে খেলার ব্যাপারে, যেমন ক্রিকেট বলুন অথবা আপনারা ভলিবল বলুন বা কোচিং ক্যাম্প ক্রিকেটের করুন, যাই করুন না, আমরা গেছি নীলুদার কাছে। নীলুদা আমরা এই জীবন করেছি সবসময়, একটা নতুন কিছু করতে চান ওনার একটা উদ্দেশ্য ছিল। সেইভাবে কালচারালে যখন আমরা 7 দিনের কালচারাল ফেস্টিভ্যাল করি মন্তেশ্বর সংস্কৃতি সমিতি, তখন ওনার কাছে আমরা প্রথমেই গিয়েছিলাম। উনি যে সাহস দিয়েছিলেন সেটা ভোলার নয়। আমরা সবসময় যে কোনো পরে এই বিল্ডিং বানানোর পরে এটা কীভাবে
আমরা ওপেনিং করবো কী করবো, ওনার সঙ্গে ওনার উপসঙ্গে গিয়েছি, ওনার সঙ্গে পরামর্শ নিয়েছি। উনি ভালো পরামর্শ দিলেন এবং খুব ভালো কিছু করার উনি সাহায্য করতেন। গত 18 মে মিটিংটি রাখা হয়েছিল, আর 7 জুলাই আমরা 7 জুলাই দুপুরে যখন ঠিক করে আমাকে ফোন করে বললো যে দাদা খবর শুনেছেন নির্বাচন, তখন বারবার আমার চোখ থেকে ভেসে আসছে সে আক্রমণ করে। সেদিন বাবাকে হারিয়ে আমি যেরকম বেদনা অনুভব করেছিলাম, বিভিন্ন কর্মসূচি আছে, তোমরা এই ওয়ার্কশপটাকে আমরা ওই কর্মসূচির মধ্যে ঢুকিয়ে দেবো কিংবা একটা আবেদন, আমরা একটা আবেদন করলাম। আমাদের আবেদনটা ব্যাংক হলো, বললেন তোমাদের ওয়ার্কশপ পাবো, আমরা একটা অ্যামাউন্ট বলেন এই টাকা আমরা করবো। আমরা ওয়ার্কশপের আয়োজন করলাম। যেদিন আমাদের ওয়ার্কশপ এবং আমাদের বার্ষিক অনুষ্ঠান আর ওয়ার্কশপ একই সঙ্গে আমাদের আয়োজন করার স্থির করা হয়েছে। সকালে বার্ষিক অনুষ্ঠান, বিকেলে ওয়ার্কশপ। কিন্তু ঠিক ওয়ার্কশপ হওয়ার আগের দিন সন্ধ্যার সময় সূর্য আমাকে ফোন করে বললেন দিলেন আমি তো আসতে পারছি না, আমার মা খুব সিরিয়াস, আমি বাস স্ট্যান্ড থেকে আমি ঘুরে ফিরে যাচ্ছি। আমরা কী করবো বুঝতে পারছি না। তারপর সঙ্গে সঙ্গে আমি ভিতরে গেলাম, ইয়ের সঙ্গে মেরুদার সঙ্গে দেখা, কিন্তু মেরুদা বললো শুনে বললাম কোনো ব্যাপার না, তোমরা এক কাজ করো, আগরতলা থেকে যে আসার ওনাকেও না করে দাও, যেহেতু আমাদের বিকেলে প্রোগ্রাম ছিল, ওনার ওই দিন সকালেই আমাদের তো ওনাকেও না করো, আর প্রোগ্রামটা ডেফার করে দাও, ওয়ার্কশপটা ডেফার করে দাও। এত সুন্দরভাবে উনি এই জিনিসটাকে সলভ করলেন, মানে আমরা বুঝতে পারলাম না, আমরা সেই অনুযায়ী করলাম। তো বার্ষিক অনুষ্ঠান হলো, ওয়ার্কশপটা ডেফার। তো এই যে ইন্টার 2007 সালে জন্মশতবার্ষিকী শেষ, তো আমরা করবো বলে ওয়ার্কশপটা করা হচ্ছে না। আমরা ওয়ার্কশপটা করা 2008 সালে, তখন জন্মশতবার্ষিকী, গুজরাট মধ্যে জন্মশতবার্ষিকী শেষ। আমরা এই দিন মেরুদাকে বললাম যে আমরা তো ওই সময়ের মধ্যে করতে পারিনি, কিন্তু এখন আমরা এটা এই বছর বার্ষিক অনুষ্ঠান হিসেবে করতে চাই। তো উনি বললেন ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমাদের জন্য যেটা বরাদ্দ করেছিলাম সেই ইয়েটা আমরা দিয়ে দেবো, তোমরা করো। আমরা ওয়ার্কশপটা করলাম। যেদিন রিজেন্ডা যে কথা বলছিলেন, ওয়ার্কশপ যেদিন আমরা করবো, সকালে একটা ফ্লাইট ছিল, সুবুদ্ধা আপনি করেছিলেন দীর্ঘক্ষণে মিনুদার সঙ্গে যোগাযোগ করতে। মিনুদা বললেন ঠিক আছে, আমি আমাদের ইয়ের গাড়ি তো পরিবহনের একটা গাড়ি গেল, ওইটা আসার সময় নয়তো নিয়ে আসবে, উনি কোথায় আসে কী আসে তোমরা ডিটেলস আমাকে জানো, কোনো চিন্তা করুন, ওনাকে আমি আমার ব্যবস্থা করি। ইন্টিমেন্টালি শানুচন্দ্রের সঙ্গে যোগাযোগ করায় শানু বললো আমি ওই জায়গাটার আশপাশেই আসি, আমি ওনাকে বাইক করে নিয়ে আসছি। তারপরে যাই হোক, এইভাবে আমরা যখন 2000 মানে বাক্সের উপদেষ্টা উনি হয়েছেন 2008 সালের এজিএমে আমরা মিরুদা এবং জমিদাকে বাক্সের উপদেষ্টা। কিন্তু বাক্সের উপদেষ্টা হওয়ার আগে থেকে কিন্তু মিরুদা আমাদের সঙ্গে অতিপ্রতভাবে জড়িত ছিলেন। উপদেষ্টা হওয়ার পর আমরা যখন যে কাজে আমরা গিয়েছি, যখন যে সমস্যায় গিয়েছি, উনি হাসি মুখে সেটা আমরা বের করে দিয়েছি। গেলে বলতেন তোমাদের কী বাকি রয়েছে বলো, যেটা বাকি বলতাম ঠিক আছে ওইটা চিন্তা করো না, ওই বিষয়টা আমি দিচ্ছি। এবং আমরা শেষ এই যে গত লাস্ট ইন্ডিয়া ক্রিকেটের সময় আমরা আগরতলা থেকে টিম আনবো, আমাদের মোটামুটি থাকা সব অ্যারেঞ্জমেন্ট হলো। আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টের ব্যাপারটা নিয়ে আমরা চিন্তা করছি কীভাবে কী করা যায়। ওই দিন সকালে ওনার সঙ্গে কথা বললাম, উনি বললেন ঠিক আছে আগরতলায় যে টিমটা আসবে এটা একটা খাওয়ার একটা মিল আমি ইয়ে করে দেবো, তোমরা কোনো চিন্তাই করবো। এরকমভাবে আমরা যখনই যে বেশ সব ব্যাপারে আমরা গেলাম গিয়েছি, আমাকে কিন্তু সাহায্য করেছেন। আমাদের প্রায় প্রত্যেক অনুষ্ঠানে তিনি আসতেন এবং না আসলেও অসুস্থ শুনলেও আজ এই সময়ে ওনাকে হারাবো সেটা আমরা করতে পারি। অসুস্থ ছিলেন তো কিন্তু সবাই একটু হয়, এখন এই সময়ে যে আমরা হারাবো সেটা কিন্তু প্রতি মুদ্রাকে কর্মসূচিগুলো করছে, কিন্তু আমি আর বাইরে দিয়ে বলতেছি কারণ মুদ্রার সঙ্গে অনেক বছর মুদ্রার অতিরিক্ত 8-9 বছর আগে 25 লক্ষ টাকা বহু থাকে। ওখানে পিএইচআরসির জেনারেল সেক্রেটারি বিক্রম পাল এসডিও শুরু আসলো, এই টিমের লোক থাকতো বকুদা কোচ সম্ভবত ব্যাপারটা হচ্ছে আমি গতকাল লোক আমার একটা সম্পর্ক আছে জেনারেল সেক্রেটারি আমার প্রথম বাংলাকে মারছিলাম, কিন্তু আলটিমেটলি তারা আমার কাছে 25 লক্ষ টাকা
রোজা যেভাবে ঠিক করেছে 25 লক্ষ টাকা আর হইব না। আলটিমেটলি এই জায়গাটা ওইখানেই শেষ, এই পর্যন্ত এখানেই শেষ হয়েছে। মাঠে ঘাটে তো নেতা বিশেষ করে সবচেয়ে বেশি ভালো পাইতে, কিন্তু ওই পরিবেশে যে খারাপ পাইতে আসলে কিন্তু না, সবই সব ইভেন্টে তাই না, যখন মেনশন চলবে তাই এটা মারাপ নাই, তাই মাঠে এই খেলা এটা করলে এইটা গেলে সানডে গোল করে দিচ্ছি, সানডে আমাদের প্লেয়ার যখন তখন ঠিক আছে গোল করতে পারে, সুইচরের ফুটবল তাই না, আগে সানডে ফুটবল দুদিন সানডে ম্যাচ মানে সুইচস প্রতি এক ম্যাচ আছে, রোদা আইসের আর কোনো বিষয় না। মানে আমি মেন মেন দিতে জায়গা পেলাম, প্লেয়ারিং আসলে সবসময় তাই নিয়ে একমাত্র বিবেকানন্দ বলছিল যে বিদ্যাবল থেকে ফুটবল খেলা বলা, তাই বলছে যে বেঙ্গালোর চাকরি করার থেকে সুইচরের ফুটবল খেলা বলা, এতে রোজগার হইব, একমাত্র নিরক্ষর যদি হয়েছে আমি শুনতাম না। এটা নিয়ে কাজ করতো, আমি যেহেতু মারা গেছে এদিন আমি শুটিংটা দেখছি যে চলো মাঠে যাই, এটাই নিতে দর্শক মাঠে তাহলে কথা হলো দর্শনের প্লেয়ারটা খেলে আরাম, কথা সত্যি মাঠে দর্শনের প্লেয়ারটা খেলে আরাম পায় না। আমি কাজ নিয়ে কাজ করছিলাম, চেষ্টা করছেন হয়েছে না যাওয়া যাবে, কিন্তু এদের চেষ্টা করুন কীভাবে সবাই মোটিভেট করতে পারে। এরপরে আপনার সানডেই একটা কিছু ম্যাচ করছি মোহনবাগান বিজয়রাম, এই ম্যাচটার পরে কি টাইম খুব পজিটিভলি কাজ করছিল এবং সানডে কিছু টাকা এই আসছিল এগুলো ঠিক না, তাই টাকাটা চাইছিল যে কোনোভাবে স্পোর্টসই যাতে কাজে লাগে, এগুলো তো খরচ করছে এগুলো আগে শুধু না যোগ্যতা কাটার কথা একদম মানে মেইনলি আসলে স্পোর্টস মিলাতে সবসময় ভাবতাম চিন্তাভাবনা কীভাবে কী করা যায়। আমরা আমার এই সাংবাদিকতার কেরিয়ার শুরু করছি আপনার ক্রিয়া তাই ওই লেগে নির্ভর করব। আমি তখন 2002-তে টেলিকান এক্সাম ছিলাম, আমরা বেশ কয়েকজন মোটামুটি প্রায় 25 জন, তার মধ্যে থেকে আমার 3 জনকে সিলেক্ট করা হয়েছে। আমার বাড়িতে কোনো টেলিফোন আসলো না, এবং আমার গ্রামের টেলিফোন আসলো আমার সাথে এই ল্যান্ডফোনও নীলপুরকে ফোন করে জানাইছিল যে কালকে করিও আগে যোগাযোগ করবো। এরপরে আমি ডেস্কো আইসি যোগাযোগ করছি এবং আমি তুমি কালকে থেকে ওই যে কোনো অসুবিধা নাই, তুমি সিলেক্ট হয়েছি। যাই হোক আমি আরও 15-20 মিনিট ওয়েট করছি, মানে হেজিটেশন আমাদের আসলাম যে একজন নিবে বা সুবিধা থাকে আবার নিই, আমি মোবাইল কিছু এই সাংবাদিকতা গাইছি ক্রীড়া সাংবাদিকতা। ক্রীড়া সাংবাদিকতা যতদিন করছি ম্যাক্সিমাম সময় তার অধীনেও কাজ করছি। আমরা ক্রীড়া সাংবাদিকতা করতে করতে ক্রীড়া সংস্থা যখন তখন দেখা গেল সমানভাবে সহযোগিতা করা, কোনোদিনও আমার থেকে যে সহযোগিতা পাইছি না, এটা পাওয়ার সুযোগ নাই। বিশেষ করে আমি যেহেতু বাক্স সেক্রেটারি আসলাম কয়েকদিন 2 টার্ম, তখন দেখছি খেলতে গেল আমরা যখন বাইরে ঠিক পেতাম আমি খুব উৎসাহ নিয়ে খবর আসতাম। একটা ঘটনা সাক্ষী খেলতে নাই আমরা আছি, আমি যখন চ্যাম্পিয়ন হয়েছিল টিমটা আমি আগে গেছিলাম, আমরা ট্রেন স্টেশনে গেছিলাম রিসিভ করার লাগে বাক্স টিমে। আমি তখন মানে ওদিক থেকে গেছি, যেহেতু আমি টিমের লগে আইছি আমি আগেই গেছিলাম। আমরা স্টেশনে যখন গেছি, স্টেশনে যাওয়ার পরে তোর মধ্যে আর দজন গেছে, তারপরে দেখি আর স্টেশন সুপার যারা আছে সুপারে বলে যে টাইমে ওর টাইমে আমার হাত নাই না, আমি ট্রেনের অপেক্ষা করি, ট্রেনের অপেক্ষা করি আমরা বাক্স ফুটবল টিম ট্রেনগুলো কেমন দেরি হইল, ট্রেনগুলো আইবো, ট্রেন 3 নম্বরে আইব, 1 নম্বরও একটা গাড়ি রাখা, একটা র্যাম্প রাখা। তারা যেমন বলছে যে ট্রেন টিমকে রিসিভ করতে হবে, সঙ্গে সঙ্গে স্টেশন রিসিভ করতে গিয়া 1 নম্বর ট্রেনটা খালি করা হয়েছে মুহূর্তের মধ্যে, বুঝতে পেরেছে না? 1 নম্বর ট্রেনটা খালি করিয়া আর অন্য স্টেশনের ট্রেনটা আটকাই আসলো, ট্রেনটা দুই তারা বাদ দিলে এমনি ফের আসছিল। আমরা বুঝলাম বিভিন্ন সময় ইচ্ছা করে দিল ট্রেনটা এমনি ওখানে আসছিল, তারা দুজন দেখার পরে আপনারা আইসেন কষ্ট করে আছে আর আমরা দাঁড়াই আমরা 1 নম্বর ট্রেনে ঢুকে, আমি 1 নম্বর ট্রেন ঢুকেছি, আমরা ট্রেনটা রিসিভ করছি। এটা অন্যতম একটা ফিলিংস এসেছিল আমার মনে, যে তারা লাগিয়েও আমরা আরও সম্মানটা বেশি পেলাম। আমি বাস সব সময় ঘোরাফেরি লাগে সম্মান দিয়ে আইছি, এই সম্মানটা আরও মর্যাদা বাড়ি গেল যখন জিনিসপত্র দিয়ে আপনার যদি
আমরা মতো জুনিয়র সাংবাদিক সব তো তারা জুনিয়র সব তো তারা তারা এমপ্লয়ি ওইরকম কিন্তু তারা এই জিনিসটা মনে করছে না তারা কি মনে করছেন যে আমরা লাগে গৌরব দিয়েছি আমরা ছেলেরা আমরা ছোটো ভাই এই জিনিসটা মনে করি যে আমরা তারা পরিবারের মানুষ হিসাবে মনে করি এই জিনিসটা বারবার পাইছি আমরা বিলকুল চলে গেছি একটা পার্সোনাল ইন্টারেস্ট দিয়ে আবার পার্সোনাল কথা বলি আমি শেষ করি 2006 ইংরেজি আমরা একটা ম্যাগাজিন করছিলাম খেলার সময় ঠিক করতে আমার লোকে আসলাম জানা আছে আমি এর কালেকশনের ব্যাপারে আমি আমার নিজে বেশি উঠাইছি সবজির মধ্যে কথা আমি গেছিলাম তাই অ্যাড দিচ্ছি না দিচ্ছিলাম তাই ডিলেট করে আমি অ্যাড দিতাম আচ্ছা যাই হোক আমি ম্যাগাজিন কমপ্লিট করছি যেদিন বেশি করে জানাইছি না এবং আমার সঞ্জয়টা আমার ডেস্ক স্পোর্টস এডিটার আসলে সঞ্জয়টাও ভালো করে ব্যাপারটা জানি না কমপ্লিট করিয়া চলে গেছে ইয়া করছি আমি আর রিপোর্টটা গেছি ইয়া করছি আমরা যে আমরা ম্যাগাজিন ওপেনিং করতাম আজকে তখন তাই বুঝলেন ওপেনিং করতে তো গেস্ট লাগবে গেস্ট খারাপ পাওয়া যাবে আপনি জানেন আমি কিছু বুঝিয়ে না সঞ্জয় মন্দির তখন আমিও না করছি না সঞ্জয় মন্দির করতাম মানে কীটা ব্যাপার না সন্তান করতে গেছিলাম আমি ঘর লাগিয়া তাকে তুমি যোগাযোগ করবে ঠিক আছে এটা কোনো ব্যাপার নাই তুমি জাস্ট কইবা আপনি তো এড দিচ্ছিলেন না এটা এটা আমার সমস্যা হয়েছে না আপনি জাস্ট ওপেনিং করে দিতা গেস্ট হিসাবে আপনি যাই হোক কমপ্লিট পাওয়া গেছে না ওই দিন সঞ্জয় মন্দির বাইরে হয়ে গেছিলাম বাংলা মনোরঞ্জন দিয়ে অভিনয় করছেন আসলে ইউটিউব যদি দিয়ে পকেট থেকে তাই হইতে পারছেন না তাই বুঝতে আসলাম আমার পকেট থেকে 500 টাকা দিয়ে আপনার কীরকম ম্যানেজমেন্ট করা যায় মিনিমাম সিনারিস দেওয়া যায় এই ব্যবস্থা করে দিয়েছিলাম এই প্রথম দিন আমি আমার ম্যাগাজিনের লাগে উৎসাহ হয়েছিলাম প্রতিটা মুহূর্তে যে টাইম যে কোনো খেলা সংক্রান্ত যে কোনো কাজে খেলা বা অন্যদিকে তো লাভ না আমি যেহেতু খেলা লইয়াও আসলাম কোনোদিনও দেখছি না যে তাকে কিছু আমরা বলতে গিয়ে মতো আবার যখন বসলাম ওয়ার্কশপ করলাম সেমিনার তাহলে এটা মতো আমি ফ্রন্টলাইনেও আসলাম সবসময় যেটা আমরা করেছি তাই যেভাবে ভাবে হেল্প করছো এরকম একটা মানুষের পাওয়া মানে অত সহজ যায় যেমন আমার মিলিয়ে দিত এরকম মানুষ কম আছে তার মানে অভাবটা আমরা যতদিন তেমন অনুভব করি যতদিন পর্যন্ত আরও কেউ নিজের পদ্ধতি জায়গা দিতে পারতাম না ওই জায়গা দেওয়াটা বহুত টাফ কারণ এই জায়গাটা পাওয়াটা একদিনে হয় না আমিও একদিনে বানাইছি না বহুদিনে বানাইছি আবার যে আরও এই জায়গাটা নেব এটা বহুত কঠিন ব্যাপার অসম্ভব না তবুও আর ওই জায়গা বেরিয়েও ওখানে দিতে পারতাম না যেখানে ভালো ব্যবস্থা সেইভাবে আর দর্শককে বিচার করে যোগাযোগ ব্যবসার সম্পর্ক এমনি তো আমাকে জানতে উচিত যে অনেক কারণে দেখলে অভিজ্ঞতা ভালো নেই ওনার সাথে আমার কথা পরিচিতি হয়েছিল 98 হলে আমি তখন সাংবাদিক সঙ্গে সাংবাদিক ছিলাম আমাদের সোনিয়ালা আমাদের অফিসের কার্যালয়ের পাশে একটা এনজিও আছে স্বয়ংবর ওখানে উনি যেতে আমাদের প্রফেসর আমাকে দিয়েছিলেন এখানে আমি রিপোর্টটা কভার করেছিলাম এবং ওইসব কভার করার পরে ওইদিনই আমার সঙ্গে করছিল এর আগে কিন্তু আমাদের লেখালেখি দেখেছেন ওইদিন আমার একটা মানে বৈশিষ্ট্য ছিল যে ওনার চেহারা দেখলে বোঝা যাবে যে উনি একজন মানে ওনার ভিতরে বলতে কিছুই নেই যা আছে সব কিছু বাইরে আমাদের ভিতরে অনেক কিছু তাকে লুকিয়ে ওনাকে দেখলে মনে হতো যে ওনার মানে ভিতরে কিছু নেই যা আছে সব কিছু বাইরে যা ওগুলি তিনি বাইরের সব কিছুই তিনি পূজা করেন ওগুলি মনের দিক থেকে আমি ওনার হৃদয়ই একটা চির শান্তি কামনা করে আমি আমাদের হাইলাকান্দি শাখার যিনি সম্পাদক শ্রী দীপঙ্কর দত্ত উনি মোবাইলে পাঠিয়েছেন আমি আপনাদের উদ্দেশ্যে সেটা তার স্মৃতিচারণ শোনাবার চেষ্টা করছি একটু শুনবেন। ক্রীড়া সাংবাদিক সংস্থার উপদেষ্টা ছিলেন, সঙ্গে
উনি ছিলেন বরাকতে একজন বিশিষ্ট সাংবাদিক। ওনার হাত ধরে বরাকের বিভিন্ন প্রান্তে প্রান্তে প্রচুর সংবাদকর্মী তৈরি হয়েছেন। ওনার মতো একজন ভালো ব্যক্তিত্বের লোক আমাদের সমাজ থেকে উনি চলে গেছেন, আমাদের মধ্যে উনি নেই। আমরা সেই ক্ষতি কোনোদিন পূরণ করতে পারবো না। ওনার মতো একজন ব্যক্তিত্ব বরাক উপত্যকায় খুবই কম পাওয়া যাবে। শ্রদ্ধা আজকে বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার চৌধুরী স্মরণ সভা সনদ উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমার নাম কাছারে, আমার বাসা কাঠিগড়া। তো কাঠিগড়া আমরা দেখেছি নীলপুর চৌধুরী ইনি দুটোর সঙ্গে একটা খেলা ছিলেন, আমি খেলা নিয়ে একটু কথা বলবো। তো গ্রামান্তরে মানে খেলা নিয়ে দুটোর সঙ্গে যখন খাপ হতো তখন আমি খেলা এবং কাঠিগড়ায় বিভিন্ন খেলার মাঠে আমি দেখতে পারতাম এবং খেলা নিয়ে যিনি উনি গ্রাম থেকে কীরকম প্লেয়াররা উঠানো যায় সেই সম্বন্ধে তিনি খুব ওয়াকিবহাল ছিলেন এবং সেটা মৃত্যুতে আমরা অনেক মর্মাহত এবং কাঠিগড়া অঞ্চলেরও অনেক ক্লাবের মানুষরাও তার মৃত্যুতে গভীর শোক করতে পেরেছেন এবং আমরা ওনার যে অনেক ভালো পদক্ষেপ ছিল, উনি জীবিত থাকা অবস্থায় অনেক ভালো কাজ করেছেন, তার আমরা প্রশংসা করি এবং আগামীতে ওনার যে স্মৃতিচারণ সভা যাতে বছর বছর হয় সেটা আমি আহ্বান রেখে অসংখ্য দেখুন, যারা মহান ব্যক্তিত্ব তাদের স্মরণটা স্মরণ সভার মাধ্যমে বেশিরভাগ হয়েছে। আমার জীবনে 1991 যে আমার যখন মনে আছে, আমি যখন মুক্তিপন্থী তখন ওনার সঙ্গে পরিচিতি করেছিল একটা খেলার মাঠে কাটাখাল বিয়ের পাঠাকর কমিটি হতো, ওইখানে আমি কমিটি করতাম। ভীষণ চক্রবর্ত আমাকে ওখানে নিয়োগ করেছিল হিন্দি কমিটি করার। সেই থেকে পরিচিতির পরে নিউজ চ্যানেল করেছি, অনেক খেলার মাঠে দেখা হচ্ছে, অনেক অনুষ্ঠান দেখা হচ্ছে। উনি কিন্তু আমাকে আত্মবিশ্বাসটা জুগিয়ে যাচ্ছে এবং সুবিধা ওনার সাথে আমার পরিচয়টা করেছিল। আমার বড় ভাই সুদীপ সিং আমার সঙ্গে নিয়মিত পরিচয় করেছিল। যখনই জীবনে কোনো বিপদে পড়েছি বা কোনো একটা দুর্ঘটনার শিকার হয়েছি বা কোনো একটা ষড়যন্ত্রের বলি হয়েছি, তখনই ওনার সাথে যোগাযোগ করেছি এবং সঠিক পদক্ষেপে সঠিক নির্দেশনায় সসম্মানে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। যেখানে সত্যের জয় হওয়ার কথা ছিল, সত্যের জয়ই হয়েছে। তবে ক্রীড়া জগতে ওনার যে দৃষ্টিভঙ্গি বা সাংবাদিকদের প্রতি ওনার যে একটা অগাধ ভালোবাসা, সেটা এখনকার যুগের যারা আছেন তাদের মধ্যে খুব কম আমরা দেখতে পাই। ব্যতিক্রমী প্রতিভা নিয়ে একটা মানুষ এতটা জীবন কাটিয়ে গেল, আমরা ওনার সান্নিধ্য পেলাম, আমরা নিজেদেরকেও ধন্য মনে করছি। এবং ওনার যে ক্রীড়া জগতে অবদান এবং সাংবাদিক জগতে যে অবদান, সাংবাদিকদের নিয়োজনের ক্ষেত্রে কিংবা তাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে, বা আরেকটা দিকে আমরা বলতে পারি মানবিকতার দিক দিয়ে উনি কিন্তু মর্মস্পর্শী ব্যক্তিত্ব ছিল। দেখতে একটু রিজার্ভ লাগে, মানে চেহারা যদি মনে হয় একটু রিজার্ভ মনে হয়, বেশি কথা বলে না, কিন্তু কোনো একটা সমস্যা নিয়ে যখন আপনি ওনার কাছে যাবেন তার সমালোচনা করবেন, হয়তো এত মধুরভাবে আপনার সঙ্গে জিনিসটা হালকা করে আপনার মনের যে প্রশমিত টেনশন সেটাকে একদম জিরো করে দেবেন এবং সেই সঙ্গে সেই সমস্যার সমাধানে উৎসাহিত করেন এবং ডোন্ট কেয়ার, চালিয়ে যাও, এই শব্দটা বলে উনি একটা আত্মবিশ্বাস গড়ে তুলে দেন সবসময়। আমি এরকম প্রচুর সান্নিধ্য পেয়েছি, প্রচুর কাজ ওনার সঙ্গে করেছি খাবারের ক্ষেত্রে বা ছোট্ট একটা ঘটনা বলবো। যে কোনো একটা বিষয় নিয়ে সোনার কাছারের সঙ্গে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয়, তারপর 3 দিন আমার নিউজ বন্ধ হয়ে যায় ইউসির। তো আমি জিজ্ঞেস করলাম, স্যার এই ধরনের বিষয় আমি কী করবো বলুন তো, আমি তো এটা করেছি, আমি তো হিন্দি নিউজ চ্যানেল করছি, বাংলা করছি না। তখন উনি আমাকে বললেন যে কে কী করছে সেটা তুমি দেখো না, তোমাকে যদি কেউ বারণ করে থাকে তুমি হাউসের সাথে যোগাযোগ করো এবং ওদের সাথে কথা বলো। তুমি কারোর ভয়ে কিংবা কারোর প্ররোচনায় তুমি কোনো কাজ করো। তাই বললাম কী করবো, বললেন সোজা রণবিদ্যার কাছে চলে যাও, ওনার সঙ্গে সোজা কথাবার্তা বলো, তারপর ইউসিএনের সাথে কথাবার্তা বলো, দেখো কী হয়। যাই হোক আমি গেলাম, ওনাদের সাথে কথাও বললাম, সুদীপদাও ছিল তখন। ছোট্ট একটা হালকা কথার মাধ্যমে কথাটা নীলবাবুরে ফোন লাগাবো, নীলবাবুরে ফোন লাগে কথা হলো, ওনার সঙ্গে সঙ্গে কথাটা মেনে নিলেন এবং ইউসিএনের সঙ্গে সঙ্গে কথাটা মেনে নিলেন। বিষয়টা কিছু ছিল না, দুটো সংবাদ মাধ্যমের মধ্যে একটু হালকা পাতলা একটা রেশারেশি না ঠিক প্রতিযোগিতাপূর্ণ আসছে।
যাই হোক হালকাভাবে জিনিসটা সবাই আমিও শান্তি পেলাম, নিউজটা আবার 3 দিন পরে আবার শুনলাম। কিন্তু সেদিন বুঝলাম আর কি যে প্রবীণ মানুষের যে আমাদের জীবনের প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমরা যখন সমস্যা হয় তখন বুঝি না, যখন সমস্যার তার সমাধান সূত্র খুঁজে পাওয়া যায় তখন বোঝা যায় যে বাড়ির গার্জিয়ান, মা বাবা, বয়স্ক প্রবীণ ব্যক্তিরা কতটুকু ভ্যালু। ভীষণ ইতিবাচক মানুষ ছিলেন। যখনই তারা কোনো সমস্যা নিয়ে কথা বলছে বাইরে থাকে তিনি সেই সমস্যার সমাধান করতে ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছে, সেটা তাদের 5 বছর সালে ওনার পূর্বপুরুষের পাণ্ডুলিপি ছিল অনশন, সেই পাণ্ডুলিপিটা তিনি উদ্ধার করে সেটা বই আকারে প্রকাশ করেছেন এবং সৌভাগ্যবশত সেই বইটা আমি পড়েছিলাম। তখন আমি প্রথমবার জমিদারি আমি ওনার বাড়িতে এই উপলক্ষে পুজো ছিল, বইটা প্রকাশ হচ্ছে না, কীর্তন করে আসছে না। তখন অফিসে একদিন খুব আবেগ যদি ওনার বইটা জানতে পারি ওনার বিভিন্ন করোনা হয় সত্যি কাঁদছে, সত্যি অনাথ হয়ে গেছে। অনাথ এগুলো নেই, কেননা আমাদের সংস্থার কেন্দ্রীয় কমিটির মুখপাত্র শ্রী শ্যাম বিশ্বাস বিচার করার শ্রদ্ধেয় নীলোৎপল চৌধুরী মহাশয়ের জীবনে বিভিন্ন দিক আছে। একটা সময় ট্রেড ইউনিয়ন লিডার হিসেবে তার একটা আলাদা পরিস্থিতি ছিল। তিনি মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসেন অনেকটাই পরে, 90-এর দশকের একেবারে শেষের দিকে, এবং জীবনের একটা বড় অংশ অন্যান্য জগতে কাটিয়ে তিনি যখন মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসেন তখন সেই অর্থে এখানে মিডিয়া ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি, ইন্ডাস্ট্রিটা গড়ে ওঠে। ফলে মিডিয়া ইন্ডাস্ট্রি করতে নীলোৎপল চৌধুরী যে ভূমিকা রেখেছিলেন সেটা বরাকের সংবাদ জগতে চিরস্মরণীয় হয়ে থাকে। এবং তিনি বিভিন্ন জায়গায় এটা বলেছিলেন যে জীবনের অনেক বসন্ত পেরিয়ে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করাই তার সঠিক সিদ্ধান্ত। যদি মিডিয়ার সঙ্গে তিনি জড়িত না হতেন তাহলে অনেক বড় একটা স্পেকট্রাম তিনি মিস করতেন। তার এই মিডিয়া ইন্ডাস্ট্রি থাকাকালীন সাংবাদিকদের পেশাদারিত্বে সম্পূর্ণ সাংবাদিক হিসেবে উন্নীত করার পেছনে তার বিশাল ভূমিকা রয়েছে এবং এই ভূমিকাগুলি অনস্বীকার্য। অনেক সাংবাদিককে আমি সহ তিনি চাকরি দিয়েছেন, শুধু তাই নয় চাকরি বাঁচিয়েছেন। শুধু চাকরি বাঁচিয়েছেন তাই নয়, তার চাকরির জন্য লড়াইও করেছেন। আমি উদাহরণ হিসেবে অনেক উদাহরণ মনে আসছে যাচ্ছে, সেগুলো দিতেই পারি। আমাদের অফিসে প্রচুর সাংবাদিককে তিনি চাকরি দিয়েছেন। আজকে কিংকর্তার আবেগিক হয়ে যাওয়ার পেছনেও এসব কারণও রয়েছে, এটা স্বাভাবিক। এবং আজকে আমি যখন নতুন নতুন চাকরিতে ঢুকি তার 2-1 মাস পর আমি তখন লোকাল রিপোর্টিং করতাম একটুবার করে, আমাকে লোকাল রিপোর্টিংয়ে পাঠানো হলো। তখন একদিন একটা সি ডিভিশন টিম বিএসএফ স্কোরশিট থেকে ঢুকিয়ে এনেছিলাম। তো সি ডিভিশনের স্কোরগুলো এমনভাবে লেখা থাকে বোঝা যায় না কে জিতলো কে হারলো। যে দলটা জিতেছে সেই দলটা হেরেছে লিখে দিয়েছি, যে দলটা হেরেছে সেটা জিতেছে লিখে দিয়েছি। পরের দিন শিলচর ডিএসএফের তুলকালাম কাণ্ড, যারা মানে জিতেছিল তারা এসে আমাদের হেরেছে বলে যুবসংঘ লিখে দিয়েছে। ডিএসএফের তুলকালাম কাণ্ড, এই নিয়ে প্রচুর কমপ্লেন গেছে। নীলোৎপল চৌধুরী মহাশয় আমাকে তার পক্ষে ডাকিয়েছেন। ছোট পক্ষ, এই হাত ডাক করে আওয়াজ দিতে না, আমি রীতিমতো ভয় পেয়ে গেছিলাম এখানে আমার কী হবে। যাই হোক, সব কিছুর পর তিনি এমনভাবে শাসন করে আমার চাকরিটা বাঁচিয়েছিলেন
যে ওই দিন হয়তো অন্য কেউ হলে আমার চাকরিটা ততক্ষণে চলে যেত। এরকম অনেক ইনসিডেন্ট অনেকের সঙ্গে হয়েছে যার চাকরি তিনি বাঁচিয়েছেন। উনি চাইলে তখনই বিদায় করে দিতে পারতেন, কিন্তু তরুণদের প্রতি একজন বয়স্ক মানুষের এমন আস্থা থাকতে পারে সেটা তার থেকেই দেখলে বোঝা যায়। আজকে বিকাশদা কম্পোজ করবে, তমজিৎ ভট্টাচার্য কম্পোজ করবে, সেটা কেউ ভাবেন, বিকাশদা নিজেও ভাবেন, কিন্তু তিনি যুবসংঘে থাকাকালীন এই কালচার শুরু করেছিলেন, বাধ্য করে দিয়েছিলেন যে কেউ কলম নিয়ে যুবসংঘতে ঢুকতে পারবে না। এবং আজকের দিনে বিকাশদা বা তমজিৎ ভট্টাচার্য এরকম সিনিয়র যারা দীর্ঘদিন লেখায় কাগজে কলমে কাজ করে এসেছেন, তারা কিন্তু আধুনিক হতে বাধ্য হয়েছে। উনি যুগের সঙ্গে তাল মিলিয়ে এমনভাবে চলতে পারতেন যেটা বিশ্বাস করার উপায়। আমরা অনেকেই বলি আমরা অ্যান্ড্রয়েড পারি না, বা অনেকেই আজকাল আপনারা বলবেন কীভাবে আসে। যখন শিলচরে প্রথম অ্যান্ড্রয়েড এলো তখন নীলোৎপল চৌধুরীর হাতে অ্যান্ড্রয়েড ছিল এবং তিনি সঠিক ব্যবহার করেছেন, প্রত্যেকটি অ্যাপ্লিকেশন তিনি ব্যবহার করতে থাকেন। এমন আধুনিক যুগের সঙ্গে এমন মানানসই রূপ আমি অন্তত দেখি, কারণ তার বয়স আর আমার বাবার বয়স কিন্তু এই দুজনের পাড়া আকাশ পাতাল। এত মনস্তাত্ত্বিক দিক দিয়ে তিনি এত আধুনিক ছিলেন এবং সবাইকে আপগ্রেড হতে এমনভাবে তিনি উদ্বুদ্ধ করতেন। আর যখনই উদ্বুদ্ধ করতে পারতেন না, বুঝতেন যে আমার কথার বা ভোকাল টোনিকে ওরা উদ্বুদ্ধ হবে না, তখন এটাকে বাধ্যতামূলক করে দিতেন যে এটা করতেই হবে, না হলে তোমার চাকরি নেই। তুমি প্রেশারে পড়বে, চাপ দিয়ে কীভাবে কাজ আদায় করতে হয় সেটা নীলোৎপল চৌধুরী আমাদের হাতে কলমে দেখিয়ে দিয়েছে। আজকে এখানে চলে গেছে, তার নাম কি, শেখুল ইসলাম। শেখুল ইসলামের সঙ্গে একটা ইনসিডেন্ট হয়েছিল ডিসি অফিসের সাথে। শেখুল আপনারা জানেন তার শিক্ষাগত যোগ্যতা কম, সে ভাষার দিক দিয়ে উইক। সে এই ইন্ডাস্ট্রিতে এসেছে তখন সদ্য ইস্টার্ন ক্রনিকেলে ছিল। ওকে সেফগার্ড দেওয়ার জন্য নীলোৎপল চৌধুরী যা করেছেন সেটা অবিশ্বাস্য। রীতিমতো কলেজের স্কুলের গভর্নিং বডির সঙ্গে রীতিমতো তার সংঘাতে পরিণত হয়েছে। এমনভাবে তিনি দেওয়ালগুলো কষে দিয়েছিলেন যে ওরা এসে ক্ষমা চাইতে, বারবার ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। তিনি এই পর্যায়ে নিয়ে গেছিলেন শেখুলের জন্য, তিনি না করলেও পারতেন। সেখানে যুবসংঘের নামও বা তার ইন্ডাস্ট্রির নামও জড়িত ছিল। এই যে কাজগুলো নীলোৎপল চৌধুরী করেছেন সেটা কখনো বলা যাবে না। মিডিয়া ইন্ডাস্ট্রিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি আর তাজদা তার মৃত্যুর কয়েকদিন আগে তার ঘরে গেছিলাম। সে সময় তার ছেলে নীলাক্ষ আমার বন্ধু, সে একটা কথা বলছিল যে শিবাশিস ভট্টাচার্য আপনারা ছিলেন ইস্টার্ন কলেজের মিজোরাম পোস্টে, তো শিবাশিস ভট্টাচার্য তার বাড়িতে গেছে। যাওয়ার পর তো উনি খুব একটা পছন্দ করতেন না কারো বাড়িতে যাওয়া অসুস্থ অবস্থায়, কারণ ওনার উইক ফিল। তো শিবাশিসকে বলেছিলেন, মানে শিবাশিসকে নীলাক্ষ বলেছিল যে বাবা তো পছন্দ করে না রে কাউকে আসা, তুই এসছিস। তখন নীলোৎপল চৌধুরী শুয়ে শুয়ে কথাটা শুনছে। তখন শিবাশিস উঠে বলে, না তাই তো আমারও পছন্দ করে। তখন উনি শুয়ে শুয়ে উত্তর দিচ্ছেন, আমি তোমাকে পছন্দ করি না এটা নয়, যাদের আত্মবিশ্বাস নেই আমি তাদের পছন্দ করি। সে যেই প্রদান করতে পারি কিনা, সেটা স্পোর্টস স্পেকট্রামে হতে পারে, জেনারেল সাংবাদিকতা স্পেকট্রামে হতে পারে, ক্রীড়া সাংবাদিকতা হতে পারে, সেটা বাস পরবর্তীকালে সিদ্ধান্ত নেবে তার পরিবারের অনুমতি নিয়ে এই ধরনের একটা সম্মান চালু করা যায় কিনা। যদি চালু করা যায় তাহলে বাসের সবাই অনেক অজানা কথা এখানে তুলে ধরেছে। সবার শেষের দিকে সভাপতি হিসেবে দু চারটে কথা বলতে হয়, তারপরে আমরা এক মিনিট নীরবতা পালন করে আজকে সভা। আজকের এই স্মরণসভা এখানে উপস্থিত রয়েছেন আমাদের সংস্থার বরাকপুকুর ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সচিব হিসেবে প্রথম দায়িত্ব নিয়েছিলেন 2012 সালে। আমি 2013 সালে মিডিয়া ক্রিকেট ফেস্ট আমার সময় থেকেই শুরু হয়েছে। সেই সময় নীলুদার সঙ্গে আমার সরাসরি মানে যোগাযোগ বলা যেতে পারে, তার আগেও ওনাকে আমি চিনতাম।
এবং চলো মাঠে যাই একটু আগে কথা উঠে এসছে সাহেব বলেছি, এটা আমার পিরিয়ডে হয়েছিল এবং আমি এখানে প্রত্যেকেই যারা আছেন, বিশেষ করে কিঙ্কর, সায়ন, কাজ, প্রত্যেকেই কিন্তু তারা সেই রাত্র অবধি নীলুদার নির্দেশ অনুযায়ী আমি সেই কাজগুলো করেছি এবং তাতে কিছুটা হলেও আমরা ফল পেয়েছি। পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি কীভাবে খেলার মাঠে দর্শক আসন ভর্তি করা যায়, এ নিয়ে নীলুদার একটা সবসময় চিন্তা ছিল। সেটা সাংবাদিক সম্মেলন হোক, আমাদের সঙ্গে বৈঠক হোক, ছিল তাই না। এখন আর কে ভাববে এইগুলো নিয়ে আমি জানি না। অনেকে আমাদেরকে বলেন, আমরা জানি যে আমরা প্রত্যেকেই যারা সংস্থাতে কাজ করি, সংস্থা যারা কর্মকার, তারা আমাদের উপদেষ্টা, আমাদের সংস্থার নিয়মন। কিন্তু আমাদেরকে প্রত্যেকেই বলেন 2 চৌধুরী তোমরা কুটি, সত্যি কথাই 1 চৌধুরী চলে গেলে একজন আছে। তো যারা উপদেষ্টা আছেন তাদের ছাড়া কিন্তু বাক্স অসম্পূর্ণ হয় না। তারাই মূলত আমাদের চাবিকাঠি। আমাকে অনেকেই বলেন, মানে মুশকিল আসান আমাকে বলেন, আমি মুশকিল আসান না। নীলুদা সত্যিকার অর্থে মুশকিল আসান ছিলেন বাক্সে। বাক্সের যে কোনো সমস্যা হলে নীলুদাকে বললে সলভ হয়ে যায়, তমুদাকে বললে সলভ হয়ে যায়। এটা একটা বিরাট আমাদের কাছে মানে ক্ষতির জায়গা বলে আমি মনে করি। বহুগুণ প্রতিভা তার ছিল, একজন সংবাদ জগতের ব্যক্তি হিসেবে শুধু নয়, কোন কোন খেলার কী কী নিয়ম আছে অনেকেই হয়তো আমরা জানি না, বাট তিনি জানতেন। খেলার আর কীভাবে হওয়া উচিত, একটা সিস্টেমেটিক মানুষ ছিলেন। তার জীবনশৈলী অনেক কিছু আমাদের শিক্ষা দিয়ে গেছে। এই বয়সেও বলেছে সাহেব যে তার যে মানসিক শক্তি সেটা ভাবার না, এটা মানে অসাধারণ বলা যেতে পারে। অনেক যুব প্রজন্ম তার সাথে এই ব্যাপারে আসলে আমার মনে হয় মানে কম্পেয়ার করলে পারবে না। এই ভদ্রলোক শুভাকাঙ্ক্ষী শুধু বাক্সের ছিলেন না, প্রত্যেকটি ক্ষেত্রে বাক্স যাতে অগ্রগতি লাভ করে সে ব্যাপারে উনি একটা অগ্রণী ভূমিকা ওনার ছিল। ক্রীড়া জগৎ, সাংস্কৃতিক জগৎ, বিভিন্ন জগতে তার একটা মানে নলেজ ছিল এবং সে ব্যাপারে উনি ভালো যোগ্য পরামর্শ আমাদেরকে দিয়েছেন। আমার 2টা দুঃখ রয়েছে। একটা হচ্ছে গিয়ে আজকের দিনে আমরা জানি যে কোভিড-19 বিধিনিষেধ থাকার কারণে আমরা একটা ছিমছাম অনুষ্ঠান আমরা করছি। আমি জেনারেল দাস সাহেব এবং তাজউদ্দিন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম যে আমাদের একটা নাগরিক স্মরণসভা করার ইচ্ছে ছিল আমাদের, কিন্তু আমরা করতে পারলাম না। এই দুঃখটা আমাদের রয়ে গেছে, যেহেতু বিধিনিষেধ রয়েছে। আমরা নাহলে বৃহৎ আকারে আমরা একটা স্মরণসভা করার আমাদের ইচ্ছে ছিল। আর দ্বিতীয়ত ব্যক্তিগত একটা দুর্ভাগ্যের জায়গা, আমার দুঃখের জায়গা আমি অবশ্যই শেয়ার করতে চাইব, যেহেতু স্মৃতিচারণ সভা। দেখুন, আমি ব্যক্তিগতভাবে 1995 সাল থেকে সংবাদ জগতের সঙ্গে আমি পরিচিত বা লেখালেখি করছি। তৎকালীন সময় আমি সোনারগাঁ ছাড়াও লিখতাম। আমি সেদিন বসে বসে লকডাউনের সময় অনেক কাগজপত্র বের করছি, 1995-94 সালের লেখা, সেই লেখাগুলো আমি বের করছি। তো সেই সুবাদে তখনকার সময় প্রত্যক্ষ পরোক্ষভাবে রণদারও আমি সান্নিধ্য পেয়েছি। আমি সান্নিধ্য পেয়েছি জ্যোতিরেন্দ্র দত্ত কালাদার, যেহেতু প্রান্তরিতে আগে কাজ করতাম 98-99 সালে। আমি সান্নিধ্য পেয়েছি পরেশ দত্ত, প্রান্তরিতে কিছুদিন কাজ করার সুবাদে। আমি সান্নিধ্য পেয়েছি শ্রীধেন ভট্টাচার্যের সরাসরি। আমি সান্নিধ্য পেয়েছি শ্রী মাধব ভট্টাচার্যের মতো সংবাদ জগতের যারা বিশিষ্ট বর্গ বলে আমরা চিনি। বিকাশ চক্রবর্তীরও আমি পেয়েছি। কিন্তু আমার ব্যক্তিগত খুব দুর্ভাগ্য, আমি নীলুদাকে মানে আমার সংবাদ জগতের আমি কখনো সরাসরি পাইনি সান্নিধ্যটা। এটা আমার ব্যক্তিগত একটা দুর্ভাগ্যের জায়গা, দুঃখের জায়গা। সেই জায়গা থেকে আমি আশা করব যে যেখানেই থাকুন আমাদেরকে আশীর্বাদ করবেন যে আমরা যাতে এই জগতে ওনার যে স্বপ্ন ছিল, ওনার যে আদর্শ ছিল, সেটাকে সামনে রেখে পাথর করে আমরা চলতে পারি। আজকের এই স্মৃতিচারণ সভায় এখানে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সচিব আগেই বলে দিয়েছেন, আমরা কিছু কারণে এটাকে ছোটোখাটো করে অনুষ্ঠান করতে হচ্ছে। আর সায়ন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, আর পরিবারের সঙ্গে কথা বলে অবশ্যই যদি সেটা অনুমতি পাওয়া যায় আমরা পরবর্তী
পরবর্তী সময়ে সেটা আমরা করব। আজকে সবাই আর বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। স্মৃতিচারণ সভায় এটুকু বলবো যে তার দেখানোর পথে আমরা চলব। নীলুদা আমাদের মধ্যে রয়েছে, অমর থাকবেন। এই বলে তাকে শ্রদ্ধা জানিয়ে আজকের এই স্মৃতিচারণ সভা এখানে সভাপতি হিসাবে আমি সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।